একটু আগেও জিসং অভাবের কারণে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে চাচ্ছিল, কিন্তু সামান্য এক সাবানের কারণে সে কোটিপতি হয়ে দামি গাড়িতে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু একটা সাবান কিভাবে রাতারাতি একজন মানুষের ভাগ্য এভাবে চেঞ্জ করে দিতে পারে? আসলে জিসং এতটাই গরিব যে মানুষের কাছ থেকে ধার দেনা করে চলতে চলতে এখন আর সে কিছুতেই সে ধার করা টাকাগুলো আর পরিশোধ করতে পারছে না। তাই আপনজনদের সাথে সব স্মৃতি মুছে ফেলার জন্য সে তার নিজের ছবি পর্যন্ত পুড়িয়ে ফেলে। আর এরপরেই এই কষ্টের জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য সে গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করতে চায়। কিন্তু যখনই সে ফাঁস নিতে যাবে ঠিক সেই সময় একটা মহিলা তার দরজায় এসে বলে যে জিসং, দরজাটা খোলো, তোমার জন্য আমি নুডলস নিয়ে এসেছি। এটা শুনে তখন জিসং এর মনে হয় যে মরার আগে না হয় একটু নুডলস খেয়ে মরি। তাই সে যখন দরজাটা খোলে তখন দেখতে পায় বাইরে তার বাড়িওয়ালি দাঁড়িয়ে আছে। আসলে অনেক মাস হয়ে গিয়েছে সে ভাড়া দেয় না, আর এজন্যই বাড়িওয়ালা তাকে নুডলসের লোভ দেখিয়ে বাইরে নিয়ে আসে। ওই মহিলা তখন বলে যে বদমাইশ, কতদিন হয়েছে আমার ভাড়া দিস না, যেই নুডলসের কথা বলেছি অমনি বের হয়ে এসেছিস তাই না? আজকে আমার বাড়ি খালি করে দিবি, আর রুমটাকে তো একদম পুরো গোয়ালঘর বানিয়ে রেখেছিস, তোর গা থেকে তো দুর্গন্ধ আসছে, কতদিন যাবত গোসল করিস না। জিসং তখন কোনো মতে দরজা লাগিয়ে আবারও গলায় দড়ি নিয়ে মরতে যায়। তবে ঠিক সেই মুহূর্তেই তার মনে হয় যে আমি তো কয়েকদিন যাবতই গোসল করি না, তাই মরার আগে না হয় গোসল করে ফ্রেশ হয়ে মরে গেলাম। এরপর সে যখন গোসল করার জন্য বাইরে বের হয় তখনই তার পকেট থেকে লাইফ ইন্স্যুরেন্সের একটা কাগজ নিচে পড়ে। দেনার দায়ে পুরো জর্জরিত হলেও তার একটা ইন্স্যুরেন্স ছিল, হয়তোবা মরার পরে কিছু টাকা এটা দিয়েও শোধ হয়ে যেত। অন্যদিকে আমরা দেখতে পাই ঝুম বৃষ্টির মাঝে রাতের বেলা গাড়িতে করে একটা সন্ত্রাসী এসে একজন মানুষকে তো কুপিয়ে মেরে ফেলে। তারপর সে লাশটিকে ডিকিতে ভরে দূরে কোথাও গুম করার জন্য নিয়ে যায়। কিন্তু রাস্তায় অনেক জ্যাম থাকার কারণে রাত পেরিয়ে যখন সকাল হয়ে যায় আর সকালবেলায় সে যখন গাড়ি চালাচ্ছিল তখনই খেয়াল করে যে তার হাতে রক্ত লেগে আছে। তাই হাতটা ধোয়ার জন্য সে আশেপাশে জায়গা খুঁজতে থাকে। আর একটু সামনে একটা পাবলিক টয়লেট দেখতে পায়, সে ওই পাবলিক টয়লেটে যায় হাতটা ধোয়ার জন্য। আর অন্যদিকে আমাদের দেউলিয়া জিসং তখন সেখানে এসেছে গোসল করতে। জিসং তখন পাশে তাকাতেই দেখে অনেক দামি একটা ঘড়ি আর ওয়ালেট রাখা। এটা দেখে সে মনে মনে ভাবে যে এই বেটা নিশ্চয়ই অনেক বড় লোক। এরপরে তারা একে অপরের দিকে তাকায়, কিন্তু কেউ কোনো কথা বলে না। আর একটু পরে জিসং ওই পাবলিক টয়লেটে পাওয়া সাবান দিয়ে গোসল করছিল, আর তখনই তার হাত থেকে সাবানটি নিচে পড়ে যায়। ওখানে থাকা আরো দুজনের পায়ে লেগে এরপর ওই সাবানটি সেই সন্ত্রাসীর পায়ের কাছে এসে পড়ে। ঠিক তখনই তো সাবানের উপর পা লেগে স্লিপ কেটে ওই সন্ত্রাসী পুরো চিটপটাং হয়ে পড়ে বেহুশ হয়ে যায়। আর তখনই তার হাতে থাকা চাবিটি সিটকে এসে জিসং এর পায়ের কাছে পড়ে। এরপর সে যখন চাবিটি নিয়ে তাকে দিতে যায় তখন দেখে যে ধনী লোকটি তখন অজ্ঞান হয়ে পড়ে আছে। আর তখনই তার মাথায় একটা আইডিয়া চলে আসে। সে সবার চোখকে ফাঁকি দিয়ে ওই ধনী লোকের হাতের কাছে গিয়ে নিজের লকারের চাবিটি ওখানে রেখে দেয়। কিছুক্ষণ পরেই তো ইমার্জেন্সি একটা অ্যাম্বুলেন্স এসে ওই লোকটাকে ওখান থেকে নিয়ে যায়। আর জিসং এরপর তাড়াতাড়ি গিয়ে ওই চাবিটি দিয়ে ইয়ংহো নামের ওই ধনী লোকের লকারের ভেতর থেকে তার জামা কাপড় নিয়ে ওটা পরে বাইরে চলে আসে। আর মনে মনে বলতে থাকে যে গড, আমাকে মাফ করে দিও, আমি মরার আগে একদিনের জন্য একটু বড় লোক হতে চাই। এর কিছুক্ষণ পরেই তো সে একদম সাহেবের মতো তার বাড়িতে এসেই প্রথমে বাড়িওয়ালার সমস্ত বাড়ি ভাড়া পরিশোধ করে, এমনকি আরো কয়েক মাসের ভাড়া অ্যাডভান্সও করে দেয় সে। এরপর সে যখন সে তার কোটের পকেটে হাত দেয় তখন সে ওই ধনী লোকের গাড়ির চাবিটিও পেয়ে যায়। চাবি পেয়ে তো সে মহা খুশি, তাই গাড়ি নিয়ে সে শহরের এখানে ওখানে ঘুরে বেড়ায়। এমনকি টাকা দিয়ে সে ইচ্ছা মতো কেনাকাটা করতে থাকে। যার যার কাছ থেকে সে টাকা ধার নিয়েছিল সবার টাকায় ফেরত দিয়ে দেয়। এরপর সে তার গার্লফ্রেন্ডের কাছ থেকে যে টাকা নিয়েছিল ওটাও ফেরত দিয়ে দেয়। তবে টাকা নেওয়ার সময় গার্লফ্রেন্ড বলে যে নেক্সট মান্থে আমার বিয়ে। এটা শুনে আমাদের জিসং এর মনটা একটু খারাপ হয়ে যায়। সে গাড়ির মধ্যে গিয়ে মন খারাপ করে ভাবতে থাকে যে এই গাড়ি কিংবা টাকা পয়সা এগুলো তো কিছুই আমার নয়, আর তাছাড়া এগুলো আমার জীবন পরিবর্তন করতে পারবে না। আমি ভুল করছি, আমার উচিত এই মানুষটিকে তার সব জিনিস ফেরত দিয়ে দেওয়া। এরপর সে তাড়াহুড়ো করে হসপিটালে চলে যায় সবকিছু ফেরত দেওয়ার জন্য। সে তো চুপি চুপি ওই লোকটার কাছে গিয়ে সবকিছু ফেরত দিয়ে যখন ফিরে আসছিল ঠিক তখনই ওই লোকটি তার হাত চেপে ধরে। জিসং তখন অনেক ভয় পেয়ে যায়। আর ওই লোকটি বলে যে ডাক্তাররা বলল আমার নাম নাকি জিসং, ফ্লোরের সাথে মাথায় আঘাত লাগার কারণে আমি আমার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছি, তুমি কি আমাকে চেনো? জিসং তখন একটু ভয়ে ভয়ে বলে যে আমি আপনাকে চিনি না, আমি তো এখানে আমার একটা বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছি। এটা বলে সে কোনো মতে এই কেবিন থেকে বেরিয়ে আসে। এরপর ইয়াং যখন রিসেপশনে গিয়ে হসপিটালের বিল পরিশোধ করতে যায় তখন পকেটে হাত দিয়ে দেখে যে তার মানিব্যাগে মাত্র $2 আছে। আর এর কিছুক্ষণ পরেই তো তাকে পাবলিক টয়লেট থেকে অ্যাম্বুলেন্সে করে যে মেয়েটি
মেয়েটি নিয়ে এসেছিল সে ওখানে আসে। ওই মেয়েটিকে দেখে সে বলে যে দয়া করে যদি আপনি আমার হসপিটাল বিলটা দিয়ে দিতেন তাহলে আমার খুবই উপকার হতো, আমি বাড়িতে গিয়ে আপনার সব টাকা পরিশোধ করে দেব। মেয়েটি তখন কোনো উপায় না পেয়ে হসপিটালের বিল দিয়ে অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। গাড়ি চালাতে চালাতে মেয়েটি তার কাছে এসে জানতে চায়, সে তার আইডি কার্ড দেখে বলে যে আমার নাম জিসং। মেয়েটি এরপর তার বয়স জানতে চায় আর লোকটি বলে যে আমার মাত্র 32 বছর বয়স। এটা শুনে তো মেয়েটা অবাক হয়ে যায়, কারণ তার চেহারা তো বলে না যে তার বয়স 32 বছর। তখন তাদের মধ্যে কথোপকথন থেকে জানা যায় যে এই মেয়েটির নাম হলো রিনা। এর কিছুক্ষণ পরেই তো অ্যাড্রেস অনুযায়ী তারা সেই বাড়িতে চলে আসে, মানে আসল জিসং এর বাড়ি। রিনা তো বাড়ির এই অবস্থা দেখে গন্ধে নাক বন্ধ করে মনে মনে বলতে থাকে যে আল্লাহ, আমি কারে টাকা দিলাম, এই জন্মে বোধহয় আর টাকা ফেরত পাবো না। ওই নোংরা ঘরের মধ্যে ঢুকে তো সে সব জায়গায় দেখতে থাকে আর সেখানে পড়ে থাকা কিছু ছবিও খুঁজে পায় যেগুলো জিসং পুড়িয়ে ফেলেছিল। ওটা থেকে সে মনে করার চেষ্টা করে যে সে আসলে কে ছিল। তখন রিনা তাকে জিজ্ঞাসা করে যে আপনি কি কিছু মনে করতে পেরেছেন? ইয়াংহো বলে যে সে আসলে কিছুই মনে করতে পারছে না, তবে আমার মনে হচ্ছে আমি বোধহয় গতকাল ফাঁসি নিয়ে মরে যেতে চাচ্ছিলাম। এটা বলে সে রুমে থাকা ফাঁসির দড়িটি মেয়েটিকে দেখায়। তবে ঠিক তখনই রিনার কাছে ইমার্জেন্সি কল আসে, সে ওখান থেকে চলে যায়। তবে যাওয়ার আগে সে বলে যায় যে কয়েকদিন পর তুমি আমার টাকা ফেরত দিয়ে দিও। ইয়াং তখন ভীষণ চিন্তায় পড়ে যায় যে আমি কেন আত্মহত্যা করতে চেয়েছিলাম, এই বিষয়টা আমাকে ঠিকই খুঁজে বের করতে হবে। অন্যদিকে জিসং গাড়িতে বসে বসে ভাবছিল আসলে সে এখন কি করবে। তখন সে সিদ্ধান্ত নেয় যে সেই লোকটার বাড়িতে গিয়ে সে সবকিছু ফেরত দিয়ে আসবে। এর কিছুক্ষণের মধ্যেই তো তার গাড়িতে থাকা অটোমেটিক ড্রাইভিং সিস্টেমটা চালু হয়ে যায় আর সে ওই জিপিএস ট্র্যাকিং এর মাধ্যমে ইয়াং এর বাড়িতে চলে আসে। চোখের সামনে এত বড় বিল্ডিং দেখে তো সে পুরো অবাক হয়ে যায়। তখন মানিব্যাগ থেকে ফ্ল্যাটের এক্সেস কার্ডটা পুশ করে ভেতরে ঢুকে এবং এত বড় ফ্ল্যাট দেখে সে পুরো টাস্কি খেয়ে যায়। ড্রেসিং রুম দেখে এসে বলে যে ওরে বাবা, এটা তো আমার লিভিং রুম থেকেও বড়। এরপর এদিক সেদিকে ঘুরে সে ওখানে কিছু পুলিশের ইউনিফর্ম আর রেইনকোট দেখে বলতে থাকে যে এই লোকটা মনে হয় পুলিশে চাকরি করত। তখন সেখানে থাকা সুপাই বসে আরাম করে বলতে থাকে যে কি নরম, একে বোধ হয় বলে শান্তির জীবন। আর বাসায় যেহেতু কেউ নেই তাই বিন্দাসে সে সোফায় বসেই টিভিটা অন করে, কিন্তু কোনো চ্যানেলে সে ভালো কিছুই দেখতে পারছিল না। এরপর সে রিমোট দিয়ে বারবার চ্যানেল চেঞ্জ করছিল আর কিছুক্ষণ পরে দেখতে পায় একটা সুন্দরী মেয়ে সেখানে ইয়োগা প্র্যাকটিস করছে। আর তখন সে বলে যে আরে ধুর, কি বোকা আমি, এটা তো কোনো টিভি না, সিসি ক্যামেরা। আসলে এই মেয়েটা ফ্ল্যাটের অন্য কোনো রুমে ব্যায়াম করছিল। তাই জিসং তখন বেশ মজা করে লাইভে ওই মেয়েটির ইয়োগা করা দেখতে থাকে। অন্যদিকে ইয়াং তো জিসং এর সেই অপরিষ্কার রুমটিকে একদম সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে ফেলে। এরপর সে একটা নোট খাতা নিয়ে তার নাম, বয়স এগুলো লিখতে থাকে, কারণ তাকে তো অবশ্যই তার অতীতকে মনে করতে হবে। এরপর সে তো তার রুমের পাশের মানুষজনদেরকে নক করতে থাকে, কিন্তু সমস্যা হলো কেউ তো তার কোনো কথা না শুনে, এমনকি দরজাও খোলে না। তখনই এক ব্যক্তি তার ওয়াইফের সঙ্গে ঝগড়া করে বাইরে বের হচ্ছিল। তখন তাকে দেখে তো ইয়াংহো যখন কথা বলতে যায় তখন তার সঙ্গে আবার হাঁটা শুরু হয়ে যায়। মজার ব্যাপার হলো ওই লোকটি ইয়াংহোর কাছে এখানে একদম কমফো স্টাইলে মার খায়, কারণ সে তার নাম পরিচয় ভুলে গেলেও মারামারিটা ঠিকই মনে রেখেছে। তাই এইবার সে ভাবতে থাকে যে অতীতে সে হয়তোবা কোনো একজন কমফো মাস্টার ছিল। আর এদিকে জিসং ইয়াংহোর বাড়িতে এসে দামি দামি খাবার খেয়ে পুরো রুমটাকে একদম নোংরা বানিয়ে সোফার উপর ঘুমিয়ে পড়ে। এরপর হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। তখনই সিসিটিভিতে দেখতে পায় যে ওই ইয়োগা করা মেয়েটি একটা ছুরি দিয়ে নিজেকে শেষ করে দিতে যাচ্ছে। এটা দেখেই তখন সে তাড়াহুড়ো করে ইমার্জেন্সি নাম্বারে পুলিশকে কল করতে চায়। তবে কিছুক্ষণ পর সে বুঝতে পারে যে মেয়েটি আসলে এইভাবে মরে যাওয়ার নাটক করছিল, মানে জিসং এখানে পুরাই বোকা বনে গিয়েছে। অন্যদিকে তো ইয়াং এর কাছে যে মেয়েটি টাকা পেত, মানে রিনা, সে এসেছিল তার কাছে টাকা নিতে, কিন্তু ঘরের ভেতর ঢোকার পরেই সে দেখতে পায় ইয়াংহো অসুস্থ হয়ে পড়েছে। তাই রিনা তাকে টেনে তোলে। আসলে জীবনের প্রথমবার সিগারেট খাওয়ার পর ইয়াং বমি করে দিয়েছিলেন। ইয়াং নিজেকে নানাভাবে পরীক্ষা করার চেষ্টা করছিল যে তার কি কি অভ্যাস আছে, আর এই সব কিছু সে ডায়েরিতে নোট করে রাখছিল। রিনা তখন লক্ষ্য করে যে ইয়াং ভালো চাকু চালাতে পারে, তাই সে তাকে হোটেলে চাকরি দেওয়ার জন্য তার মায়ের কাছে নিয়ে যায়। কিন্তু রিনার মা এই নতুন লোকটাকে কোনো কাজ দিতে চাচ্ছিল না, কারণ তাদের হোটেলটা খুবই ছোট। তখনই রিনা তার মাকে বলে যে আমি এই লোকটার কাছে অনেকগুলো টাকা পাই, তাই কাজ করিয়ে টাকাগুলোকে কোনোভাবে উসুল করতে হবে। এখন মেয়ে যেহেতু বলেছে তাই আর কোনো উপায় না পেয়ে রিনার মা তাকে কাজে রেখে দেয়। কিন্তু সে তার মেয়েকে বলে যে ও যেন একটু হাসি খুশি থাকে, না হলে ওর চেহারার যে সুরত ওকে দেখে কাস্টমাররা দোকান থেকে পালিয়ে যাবে। তো এদিকে তো আবার জিসং সারাদিন ধরে আজাইরা বসে থাকতে থাকতে প্রচুর ক্ষুধা লেগে যায়, তাই সে সারা বাড়ি ভরে খাবার খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর সে একটা বক্স খুঁজে পায় আর ভাবে যে এর মধ্যে বোধহয় কোনো মজার খাবার রয়েছে। এটা ভেবে সে যখন অনেক এক্সাইটমেন্টের সঙ্গে বক্সটা ওপেন করে তখনই তো পুরো চক্ষু চড়ক গাছ, কারণ এই বক্সের মধ্যে বান্ডিল
বান্ডিল টাকা। খুশিতে তো তখন সে ওখান থেকে একটা বান্ডিল নিয়ে অনলাইনে খাবার অর্ডার করে দেয়। খাবার আসার পর যখন খাওয়া শুরু করে তখনই আবার পাশে তাকাতেই দেখতে পাই সেখানে অনেক দামি ব্র্যান্ডের মদ রাখা আছে। এগুলো দেখে লোভ সামলাতে না পেরে তো সব থেকে দামি ব্র্যান্ডের একটা মদের বোতল ধরে টান দেয়, আর সঙ্গে সঙ্গেই তো ওই বোতলের সঙ্গে বাঁধা রশিতে টান লেগে ভেতরের একটা গোপন রুম খুলে যায়। এটা দেখে তো সেখানে তখন খাওয়া বাদ দিয়ে আস্তে আস্তে ওই রুমের মধ্যে প্রবেশ করে। রুমের মধ্যে গিয়ে তো সে অনেকগুলো পুলিশের আইডি কার্ড আর পাসপোর্ট দেখতে পায়। ওই রুমের মধ্যে আবার অনেকগুলো কম্পিউটার রাখা, আর দেয়ালের সঙ্গে বিভিন্ন মিশনের প্ল্যান লাগানো আছে। আর কিছুক্ষণ পরেই সে খেয়াল করে যে মেয়েটিকে সে সিসিটিভিতে দেখেছিল তার কিছু পোস্টার ওখানে লাগানো। জিসং এর মনে হচ্ছিল যে এই মেয়েটিকে কোনো সন্ত্রাসীরা মেরে ফেলতে চায়, তাই হয়তো এই লোককে গোপনে পুলিশের মিশনে সারাক্ষণ নজর রাখছিল। মেয়েটিকে দেখে তো তার একটু মায়া হয়, আর ভাবতে থাকে যে যদি ওই ব্যক্তির স্মৃতিশক্তি না হারিয়ে যেত তাহলে হয়তো মেয়েটিকে মরতে হতো না। তাই এখন যেভাবেই হোক এত সুন্দরী একটা মেয়েকে তো সে বাঁচাবেই। এরপর সে বুদ্ধি করে ওখানকার ডিশ লাইনের ওয়ার্কারদের একটা ড্রেস পরে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে খোঁজ নিতে থাকে, কিন্তু কোনো অ্যাপার্টমেন্টে এসে ওই মেয়েটিকে খুঁজে পায় না। এরপর সে রুমে এসে ভাবতে থাকে যে তাহলে কিভাবে এই মেয়েটিকে খুঁজে পাওয়া যায়। এদিকে সিসিটিভিতে এসে দেখছিল ওই মেয়েটি বারবার আত্মহত্যা করার নাটক করছে, আর যখন ফ্লোরে পড়ে যাচ্ছিল তখন উপর থেকে শব্দ আসছে। তাই এইবার মোটামুটি শিওর হয়ে যায় যে মেয়েটি নিশ্চয়ই এটার উপর তলায় আছে। তখন দ্রুত উপর তলায় গিয়ে কলিং বেল দিতেই মেয়েটি বের হয়ে আসে। জিসং তখন মেয়েটির সঙ্গে একটু পরিচিত হওয়ার চেষ্টা করে, কিন্তু মেয়েটি তাকে খুব একটা পাত্তা দেয় না, এমনকি সে তার মুখের উপর দরজা লাগিয়ে দেয়। অন্যদিকে ইয়াং যেহেতু খুবই ভালো চাকু চালাতে পারত, তাই সে চাকু দিয়ে ডিজাইন করে খুবই মজার মজার খাবার বানাচ্ছিল, এমনকি প্রেজেন্টেশনও করছিল। কাস্টমাররা তো তার খাবারের ডিজাইন আর স্বাদে একদম পাগল হয়ে যায়। এমনকি তার হাতের আইসক্রিম খাওয়ার জন্য তো শত শত মেয়েরা ঘন্টার পর ঘন্টা তাদের হোটেলের বাইরে লাইন ধরে দাঁড়িয়ে থাকে। ব্যবসা তখন বেশ ভালোই চলছিল। এটা দেখেই তো রিনা আর তার মা অনেক খুশি হয়ে যায়। ওই দিনের কাজবাজ শেষ করে রিনা বাসায় এসে ইয়াংহোকে বলে যে তোমার জন্য আমাদের হোটেলে এখন বেশ কেনাবেচা হচ্ছে, চিন্তা করো না, প্রতি মাসের 25 তারিখে তোমাকে বেতন দেয়া হবে। আর এটা বলে রিনা ওখান থেকে চলে যায়। ইয়াংহো তখন ক্যালেন্ডারের তারিখ খুঁজতে গেলে দেখতে পাই যে 25 তারিখের নিচে একটা জায়গায় নাম লেখা রয়েছে। এর পরের দিনে তো ছিল 25 তারিখ, তাই সে সকালবেলা উঠেই ওই জায়গায় চলে যায়। ওখানে একটা গাড়িতে করে কয়েকজন মানুষ এসে সবার নাম ধরে ডেকে ডেকে তাদেরকে গাড়িতে তুলে নেয়। এরপর যখন জিসং এর নাম ধরে ডাকে তখন তো ইয়াংহো গাড়িতে গিয়ে উঠে পড়ে। কিছুক্ষণ পরে তারা একটা শুটিং স্পটে চলে আসে। আসলে এখানে এদেরকে ছোটখাটো রোলে অভিনয় করার জন্যই আনা হয়েছে। ওই যে ভিলেনের পাশে যে গুন্ডাগুলো মার খায় না, তারা আর কি। তবে ইয়াংহো তো সেখানকার কোনো কাজই ঠিকমতো করতে পারছিল না, বরঞ্চ সবকিছু আরো এলোমেলো করে ফেলে। তখন ডিরেক্টর তাকে খুবই অপমান করে, কিন্তু ইয়াংহো কিছুই বলে না। ওই কাজ শেষ হয়ে যাওয়ার পর তারা তাকে কিছু টাকাও দেয়। আর এরপর তো ইয়াংহো হাজিরা খাতায় জিসং এর আসল বাড়ির ঠিকানাটা খুঁজে পায়। তাই সঙ্গে সঙ্গে সেও ঠিকানা অনুযায়ী চলে যায়। কিন্তু ওখানে যাওয়ার পর সে দেখতে পায় যে জিসং এর বাবা একজন নাপিত। ইয়াংহো মনে করে যে তার বাবা হয়তো তাকে চিনবে, কিন্তু সে তো আসলে জিসং নয়, তাই তার বাবাও তাকে চিনতে পারে না। ইয়াংহো তো দোকানে বসে অনেকক্ষণ অপেক্ষা করে, আর তখন একজন কাস্টমার জেসনের বাবাকে বলে যে দেখো তোমার ছেলে একদিন অনেক বড় একজন অভিনেতা হয়ে ফিরে আসবে। আর ওখান থেকে ইয়ং জানতে পারে যে জিসং একদিন অনেক বড় অভিনেতা হবে বলে বাড়ি থেকে রাগ করে বেরিয়ে গিয়েছিল। তাই সে ওখান থেকে তখন বের হয়ে যায়, আর মনে মনে বলতে থাকে যে একদিন আমি অনেক বড় অভিনেতা হয়ে আবার সবার সামনে ফিরে আসবো। অন্যদিকে জিসং তো ওই মেয়েটিকে ফলো করতে করতে তার কলেজ পর্যন্ত পৌঁছে যায়। ওই মেয়েটি তার মাকে বলছিল যে নেক্সট মান্থে আমি এই দেশ ছেড়ে চলে যাব। আর তখনই ওই মেয়েটিকে আবার অন্য একজন লোক ফলো করছিল। মেয়েটি ওই লোকটাকে দেখেই তো ওখান থেকে পালাতে শুরু করে। জিসং তো তখন ওখানেই ছিল। সে দেখতে পায় যে লোকগুলো ইয়াংকে ভাড়া করেছিল এই মেয়েটাকে মারার জন্য, তাদের মাঝে একজন ওই মেয়েটিকে ফলো করছে। তাই জিসং তখন খুব চালাকি করে মেয়েটিকে তার গাড়ির মধ্যে লুকিয়ে রাখে, আর এই যাত্রার মতো মেয়েটা প্রাণে বেঁচে যায়। অন্যদিকে ইয়াংহো তো হোটেলে গিয়ে তার চাকরিটা ছেড়ে দেয়। আর তখন সবাই তার চাকরি ছাড়ার পেছনের কারণ জিজ্ঞাসা করলে সে বলে যে আমি একজন অভিনেতা হতে চাই। এটা শুনে সবাই মনে করে যে তার মাথা আসলে নষ্ট হয়ে গেছে। আর বাড়িতে আসার পর তো সে পুরোদমে একজন ভালো অভিনয় শিল্পী হওয়ার জন্য প্র্যাকটিস করা শুরু করে। প্রতিদিন ভোরবেলা দৌড়ায়, অনেক অনেক পুশ আপ দেয়, আর স্ক্রিপ্ট দেখে দেখে মুখস্থ করে প্র্যাকটিস করতে থাকে। অন্যদিকে সে ওই মেয়েটিকে সব জায়গায় ফলো করে জানতে পারে যে এই মেয়েটির নাম ইয়াংচু। তবে
তবে সে যতই মেয়েটিকে পটানোর চেষ্টা করে না কেন, মেয়েটি তাকে এক মুহূর্তের জন্য পাত্তা দেয় না। মাঝে মাঝে দেখা যায় ইয়াংজু গাড়ি নিয়ে বাইরে কারো জন্য অপেক্ষা করে, কিন্তু তার সঙ্গে দেখা করার জন্য কেউ আসে না। এদিকে জিসং তো তার পিছু ছাড়ে না। একদিন সে যখন লাগেজ নিয়ে যাচ্ছিল, তখন সে তাকে সাহায্য করার জন্য লাগেজ নিয়ে টানাটানি করার কারণে সেটার হাতলি ভেঙে যায়। অন্যদিকে ইয়াংহো আবারও সে শুটিং স্পটে গিয়েছে, আর আজকে সে নায়কের বডিগার্ড হিসেবে অভিনয় করার রোলটা পেয়ে যায়। তবে কিছুক্ষণ পরেই দেখা যায় যে সে আসলে ওখানে নায়কের থেকেও ভালো ফাইট করে এবং সবাইকে একদম মেরে শুইয়ে দেয়। এটা দেখেই তো ডিরেক্টর অনেক খুশি হয়ে যায়, তাই সে পরবর্তী শুটিং এর জন্য ইয়াংহোকে নায়কের একজন ডান হাত বানিয়ে দেয়। এর পরের দিন যখন আবার শুটিং শুরু হয়, তখন দেখা যায় যে ইয়াংহো আসলে নায়কের থেকেও আরো ভালো ফাইট জানে, এমনকি বেশ ভালো ডায়লগ ডেলিভারি দিচ্ছে। তাই ডিরেক্টর তাকে একটু একটু করে ভালো রোলে অভিনয় করার সুযোগ দেয়। এরপর ইয়াংহো যখন আবারও একদিন ওই হোটেলে কাজ করতে আসে, তখন সবাই তাকে টিভিতে দেখতে পেয়ে তো তার কাছে অটোগ্রাফ নেওয়ার জন্য ছুটে আসে। এভাবেই তার দিন আস্তে আস্তে বেশ ভালোই কাটছিল। অন্যদিকে জিসং প্রতিদিন মেয়েটিকে একটা একটা করে গিফট দেয়, যার ফলে একটু একটু করে তাদের দুজনের মধ্যে বেশ ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। জিসং যখন বাসায় ছিল, তখন ফোনে একটা কল আসে, আর সে জানতে পারে যে ইয়াংহো আসলে কোনো পুলিশ নয়, বরং সে একজন ভাড়াটে খুনি, যাকে টাকা দেওয়া হয়েছিল ওই মেয়েটিকে খুন করার জন্য। এখন এই খুনের পেছনে কারা কারা রয়েছে এটা জানার জন্য জিসং তখন তাদের কাছে অনেক বেশি টাকা চাই। এরপর তো সে মাস্ক পরে তাদের সঙ্গে দেখা করতে চলে যায়। আসলে ইয়াংহো অনেক চালাক একজন খুনি ছিল, কেউ কখনোই তার চেহারা দেখতে পায়নি, তাই তারা কেউ জিসংকে চিনতে পারে না। কিন্তু ওই গুন্ডাদের লিডার আবার জিসং এর পিছনে মানুষ লাগিয়ে দেয় তার উপর নজর রাখার জন্য। অন্যদিকে তো ইয়াংহো দিন দিন অনেক ভালো অভিনয় করতে থাকে, সেজন্যই তো এখন আসল নায়কের জায়গায় তাকেই অনেকগুলো কাজ দেয়া হয়। দিন দিন তার জনপ্রিয়তা বেশ বেড়ে যায়। তবে একদিন শুটিং এ তো নায়ক ইচ্ছা করে তাকে অনেক বেশি আঘাত করে বসে, কিন্তু সে এটা নিয়ে ডিরেক্টরের কাছে কিছুই বলে না, বরং ওই শটটিকে নিতে বলে। কারণ ইয়াংহো যখন বাসায় ফিরে আসে, তখন রিনা তো তাকে যে জায়গায় ব্যথা পেয়েছে ওখানে ড্রেসিং করিয়ে দেয়। আর এইভাবে আস্তে আস্তে করে তাদের মধ্যেও অনেক ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। আর কয়েকদিনের মধ্যে তো ইয়াংহো একটা সুপারস্টার হয়ে যায়। অন্যদিকে জিসং যখন জানতে পারে যে ইয়াংহো আসলে ইয়াংজুকে খুন করতে চায়, তখন সে ইয়াংকে মারার জন্য বুদ্ধি করতে থাকে। সে সুযোগ বুঝে যখন ইয়াংহোকে মারতে আসে, উল্টো সে ইয়াংহো এর হাতেই ধরা পড়ে যায়। তাই বাঁচার জন্য সে তখন ইয়াংহোকে বলে যে আমি আপনার অনেক বড় একজন ফ্যান। এটা বলেই তো সে কোনো রকমে ওখান থেকে বেঁচে যায়। এদিকে ওর পরের দিন একটা রোমান্টিক সিনে কোনোভাবেই ইয়াংহো অভিনয় করতে পারছিল না, আর এটা আবার সে বাসায় এসে রিনাকে বলে। তারপর তারা দুজনে মিলে ওই রোমান্টিক সিনটা বাসায় বসে প্র্যাকটিস করতে থাকে। এর পরের দিন শুটিং এ গিয়ে ইয়াংহো নায়িকার সাথে বেশ ভালোই অভিনয় করতে পারে। এদিকে ইয়াংজু এর প্রতিবারের মতো বৃহস্পতিবার আবার একটা লাগেজ নিয়ে রাতের বেলা বাইরে বের হয়ে আসে। ঠিক তখনই জিসং তাকে বলে যে তুমি যার জন্য অপেক্ষা করছো সে আর কখনোই আসবে না, বরং সে আসলে তুমি অনেক বড় বিপদে পড়বে। তখন ইয়াংজু জানতে চায় যে সে এতদিন ধরে কেন তাকে ফলো করছে। জিসং তখন বলে যে আমি তোমাকে অনেক ভালোবাসি, আর এটা বলে সে ইয়াংজুকে জড়িয়ে ধরে। এই দৃশ্যটাই তখন ওই গুন্ডাদের বসের কাছে চলে যায়। তারা তখন নতুন একটা ভাড়াটিয়া খুনি ঠিক করে তাদের দুজনকে মেরে ফেলার জন্য। এদিকে আমাদের নতুন সুপারস্টার ইয়াংহো এর দিনকাল তো ভালোই কাটছিল। সে সবাইকে নিয়ে সময় পেলে এদিক ওদিকে ঘুরে বেড়ায়, কিন্তু একদিন গাড়িতে যাওয়ার সময় হঠাৎ করেই বৃষ্টি নামে, আর তখন তার সেই দিনের কথা মনে পড়ে যায় যে সে গো জিসং নয়, মাফিয়া ইয়াংহো। তাই দ্রুত গাড়ি থেকে নেমে সে জলদি করে তার অ্যাপার্টমেন্টে চলে আসে। কিন্তু ভেতরে ঢুকেই তো অগোছালো অবস্থা দেখে সে বুঝতে পারে যে পাবলিক টয়লেটে দেখা হওয়া ওই ছেলেটাই তার রুমের এই অবস্থা করেছে। এরপর তো সে তাড়াতাড়ি ইয়াংজুর সঙ্গে দেখা করে, আর সে টাইমে জিসং তাকে বাধা দিয়ে ইয়াংজুকে বলে যে এই লোকটা একটা ভাড়াটিয়া খুনি, আর ওনাকে কিন্তু হায়ার করা হয়েছে তোমাকে মেরে ফেলার জন্যই। তখন ইয়াংহো বলে যে আমার ব্যাপারে তুমি কি জানো, তোমার জন্যই তো সমস্ত কিছু নষ্ট হয়ে গিয়েছে। আসলে সবাই মনে করে আমি একজন ভাড়াটিয়া খুনি, কিন্তু আমি খুন করার জন্য টাকা নিলেও পরবর্তীতে ওই ব্যক্তিদেরকে আর খুন করি না, বরং তাদেরকে খুন করার নাটক করে বাঁচিয়ে অন্য জায়গায় পাঠিয়ে দিই। ঠিক তেমন ইয়াংজুকেও আত্মহত্যার নাটক সাজিয়ে তাকে বাঁচিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু মাঝে আমি স্মৃতিশক্তি হারিয়ে ফেলার কারণে সবকিছু তালগোল পাকিয়ে গিয়েছে। তাই এখন তাকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এরপর সে ইয়াংজুকে বলে যে জানো তোমার সঙ্গে কিন্তু এখন এই ছেলেটাকে মেরে ফেলার প্ল্যান করা হয়েছে। তখন জিসং বলে যে আমি তো মরে গেলেও কারো কিছু যায় আসে না। ইয়াংহো তখন বলে যে এগুলো তুমি কি বলছো, তোমার পরিবারের কথা একবারও তুমি ভাবলে না? তোমার বাবা প্রতিদিন দোয়া করে তুমি যেন অনেক ভালো একজন অ্যাক্টর হতে পারো। এরপর অনেক ভেবেচিন্তে ইয়াংহো বলে যে আমার একটা প্ল্যান আছে, যদি আমরা তিনজনে একসঙ্গে মরে যাওয়ার নাটক করি তাহলে আমরা সবাই এই ঝামেলা থেকে বেঁচে যাব। এরপর সে বাড়িতে ফিরে এসে রিনাকে বলে যে আমি আমার স্মৃতিশক্তি ফিরে পেয়েছি, কিন্তু আমি আমার জীবনের সঙ্গে তোমাকে জড়াতে পারবো না। এর পরের দিনই তো জিসং
জিসং প্রথমে নাটক করে ইয়াংজুকে মেরে ফেলে, আর তখনই সেখানে ইয়াংহো চলে আসে। এটা দেখে তো গুন্ডাদের লিডার অনেক অবাক হয়ে যায়, কারণ একজনকে মারার জন্য দুইজন কিলার কিভাবে আসবে। তাই সে জানতে চায় এই নতুন কিলারটা আবার কে। তখন আবার তাদের মধ্যে একজন বলে যে এই নতুন কিলারটাকে ভাড়া করেছি পুরনোটাকে মারার জন্য। সবকিছু তো তাদের প্ল্যান অনুযায়ী চলছিল, কিন্তু ঝামেলা বেঁধে যায় যখন রিনা সেখানে ইয়াংহোকে খুঁজতে খুঁজতে চলে আসে। ইয়াংহো তখন অনেক চেষ্টা করে কোনো মতে তাকে কিছুই বোঝাতে পারে না। তবে কিছুক্ষণ পরেই তারা বুদ্ধি করে নিজেদের উপর একটা কন্টেইনার ফেলে দেয়, আর বাইরে দাঁড়িয়ে থাকা সন্ত্রাসীরা তখন মনে করে যে হয়তো তারা সবাই ওই কন্টেইনারের নিচে চাপা পড়ে মারা গিয়েছে। এর বেশ কয়েকদিন কেটে যায়, আর দেখা যায় যে ইয়াংহো এখন একটা আগের জীবনে ফিরে যায় না, বরং সে জিসং সেজেই বেঁচে থাকে। এমনকি সে আসল জিসংকেও অভিনয় করার সুযোগ করে দেয়। আর এখানেই শেষ হয়ে যায় আমাদের আজকের এই দুর্দান্ত মুভির গল্পটি। আবিদ ভাই আমাদের গত ভিডিওটা দেখেছেন খুলনা থেকে, পঞ্চগড় থেকে আমাদের ভিডিওটা দেখেছেন মুস্কান আপু, সোলাইমান ভাই ভিডিওতে কমেন্ট করেছিলেন নরসিংদী থেকে, আর শারমিন সুলতানা কে আপু আমাদের ভিডিওটি দেখেছিলেন সিরাজগঞ্জ থেকে। আপনাদের সবার প্রতি অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটি কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।